আমাদেরকে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ হয়ে যাই তাহলে সমাজটা মানবিক হবে। আমরা এরকম একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা একটা বাংলাদেশ এমন দেখতে চাই যে একজন নেতা নির্বাচিত হওয়ার আগে তার যে সম্পদ ছিল, নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ কমবে, বাড়বে না। কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না, তার নিজের টাকাও তাকে খরচ করতে, এবং সরকারি দায়িত্বে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি আর নিজের দিকে খেয়াল দিতে পারবেন না, তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে। এখন আমরা কি দেখি? এখন আমরা দেখি যে এমপি প্রথমবার এমপি হওয়ার আগে কারো সম্পদ ধরেন 1 কোটি ছিল, 5 বছর পরে দ্বিতীয়বার তিনি তার স্টেটমেন্ট জমা দিচ্ছেন সম্পদের, সেখানে তিনি বলতেছেন এখন তিনি 26 কোটি টাকার মালিক। তৃতীয়বার যখন তিনি হচ্ছেন তখন তিনি 250 কোটি টাকার মালিক। এই নির্বাচিত হইলেই ব্যবসায় লাভ করা যায়, আর বাকি মানুষের কোনো লাভ হয় না। মারাত্মক লাভজনক ব্যবসায়িতা, রাজনীতি। সর্বকালই সমাজে কিছু আগাছা পরগাছা, কিছু আবর্জনা থাকে, এখনো আছে। আগস্টের 5 তারিখের আগেই দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনো সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাত গেছে। কিন্তু আমরা এই 5 তারিখে পরিবর্তন করে, আপনারা আশা করি আমাদের সাথে একমত করবেন, গত সরকারের মধ্যে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের 11 জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। অসংখ্য সাথী আমাদের নিহত হয়েছে, পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে, হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ লোক আমরা জেলে গিয়েছি। আমাদের সবগুলো অফিস, শুধু সিলেটের অফিসটা ছাড়া সারা বাংলাদেশের কেন্দ্রীয় অফিস, সমস্ত অফিস 13.5 বছর একখানে সিলগালা ছিল। আমরা 1 সেকেন্ডের জন্য অফিসে ঢুকতে পারি। আমি আমার কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারি। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে অনিবন্ধিত করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত বড় চাপ অন্য কোনো দলের উপর দিয়ে যায় না। মানুষ কারো বেশি মারা দেখতে পারে, আমি অস্বীকার করবো না, সেই হিসাব হয়তো সবার কাছে আছে। কিন্তু সব মিলাইয়া এত ফিল্ডে এত চাপ আর কোনো দলে না। বাট 5 তারিখ আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছিলাম এখন দ্রুত কয়েকটা কাজ করে ফেলতে হবে। নাম্বার 1, সমস্ত মানুষ যাতে নিরাপদ থাকে, রাস্তায় রাস্তায় নেমে যাও, ঘরে ঘরে যাও, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে বসো, তাদেরকে সাহস দিতে, বলো যে আমরা আছি, পাশে আছি, কোনো দুষ্কৃতিকারীকে আমরা প্রশ্রয় দেব না, কালো হাত বাড়াতে দেব না। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি সব ধর্মের প্রতিষ্ঠানগুলো মসজিদ সহ পাহারা দাও, কোন জায়গায় কি হয় বলা যায় না। দিন রাত খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে 15 দিন একটানা আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল তারা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে। এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে আবার বসেছি। প্রথমে 1 দফা বসেছি, বসে আশ্বস্ত করেছি। এরপরে আবার বসেছি যে আপনারা কি ফিল করেন এখন তো সরকার মোটামুটি দায়িত্ব নিয়েছে, পুলিশ স্টেশনে যাওয়া শুরু করেছে, এই অবস্থায় কি আমাদের এইরকম থাকাটা সুন্দর দেখাবে, নাকি আমরা আপাতত এই জায়গাটা ছেড়ে আমাদের যার যার জায়গায় চলে যাব? হ্যাঁ, যদি দরকার হয় আবার আমরা নেমে পড়বো, একবার যখন নামতে পারছি আরেকবার নামবো, কোনো সমস্যা নেই। সবাই আমাদেরকে বলছে যে আমাদের দেখে শুনে মনে হচ্ছে এখন আর দরকার নেই, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সেই ধন্যবাদ, সেই সম্মানটুকু নিয়ে আমরা ফিরে এসেছি। তার আগে সরকারকে আমরা বলেছি এতদিন আমরা এটা করেছি, এখন আর করবো কিনা। তারা বলেছে আপাতত আমরা করি, দরকার হলে আপনাদের সহযোগিতা। দুর্গাপূজার সময় আমরা আমাদের সারা দেশে বলে দিয়েছিলাম যে যদি আমাদের কোনো সহযোগিতা ওনারা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা। ওনাদের সাথে আমরা পূজা করবো না, ওনাদের পূজা ওনারা করবো, কিন্তু ওনাদের পূজায় যাতে কোনো ব্যাঘাত কেউ সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে সরকার। আমি আশা করি দেশের কোনো জায়গা থেকে কমপ্লেন পাইনি যে আপনাদের সহযোগিতা চেয়ে আমরা পাইনি। হয়তো আপনারা সহযোগিতা চাওয়ারও দরকার মনে করেন না, সেটাও, কিন্তু যারা চেয়েছেন আমরা তাদেরকে চেয়েছি সহযোগিতা।
এখন অনেকে চাঁদাবাজি করে, আমাদেরও তো দুইটা হাত আছে, আমরা পারতাম না কিছু চাঁদাবাজি করতে? ফুটপাত দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখলদারি হয়, আমরা কি কিছু দখল নিতে পারতাম না? চাইলে তো কম বেশ নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের লোকদেরকে বলে দিয়েছি এটা সাফ হারাম। কারো সম্পদের দিকে অন্যায়ভাবে চোখ তুলে তাকানো জানা না, হাত বাড়ানো তো দূরের কথা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো জায়গা থেকে আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, যদি আসে অবশ্যই আমরা ব্যবস্থা। আমি আবারও বলছি, সিলেটে যদি এরকম কিছু কারোর সাথে, আপনাদের কারোর সাথে হয়, আমাকে একা বলে দেবে, আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে রেখে তার বিচার করবো। সেই বিচারে যদি আপনারা সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা কোর্টের আশ্রয় নেবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো আইনি। আমি কথা দিচ্ছি, কারণ অন্যের অপরাধের দায় নিয়ে আমি আল্লাহর দরবারে হাসরের দিন দাঁড়াতে চাই না। আমার অপরাধের বোঝা কে বহন করবে এটা নিয়ে আমি ভীত সন্তোষ। আরেকজনের অপরাধের দায় আমি নেব কেন? নেওয়ার কোন প্রশ্নই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যে সমস্ত দাবি দেওয়া আপনারা করেছেন এগুলো সঙ্গত দাবি দেওয়া, একজন দেশের বৈধ নাগরিকের দাবি। আমরা একেবারে সাফ, আমাদের মুখ থেকে এই কথাটা প্রথম বের হয়েছে এই 24-এর 5 আগস্টের পর, যে এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এদেশের যারা নাগরিক তারা সকলেই মর্যাদাবান, গর্বিত নাগরিক। আমরা সমান অধিকারের ভিত্তিতে এই দেশকে দেখতে চাই, গড়ে তুলতে চাই। এখন অনেকেই এই কথাটা বলা শুরু করেছে। কালকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলেছেন আমরা মাইনরিটিতে কোনো পরিচয় দিতে চাই। ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের? আবার জাতীয় স্বার্থের জায়গায় আমরা সবাই এক, কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো, আমরা সবাই বাঁচবো। দেশ না বাঁচলে আমিও বাঁচবো না, কেউ বাঁচবো। অশান্তি হলে সেই অশান্তির দায় এবং কষ্ট সবাইকে ভোগ করতে হবে। শান্তি হলে ইনশাআল্লাহ তার অংশ আমি পাবো, সবাই পাবো। আমরা একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধির, মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা এত কঠিন অবস্থায় যেহেতু ধৈর্য ধরতে পেরেছি, আমাদের উপরে আপনার আস্থা রাখবেন। যে জাতির কোনো দায়িত্ব যদি আমাদের হাতে আসে, আল্লাহ ভালো জানে, আমরা এটা জানি না, যদি আসে তাহলে আমরা এই দায়িত্বকে দেশের মালিকানা হিসাবে গণ্য করব না, বরঞ্চ আমরা পাহারাদারের দায়িত্ব পাব। আমি এবং আমার সহকর্মীদের সম্পদ বাড়বে না, কমবে। মানুষের সেবা করতে গেলে সম্পদ নিজেরটাও খরচ করতে হবে, পকেটে হাত দিয়ে। একমাত্র সংগঠন কোনো জায়গার বস্তা বস্তা টাকায় চলে না। আমাদের সংগঠনটা আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের সকল সহকর্মীরা প্রতি মাসে নিয়মিত একটা পরিমাণ দিয়ে সংগঠন কার্যক্রম চালায়। এই কার্যক্রমের একটা অংশ হচ্ছে আমাদের মানবিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম। দেখবেন যেখানেই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে সবার আগে আমাদেরকে পাবে না। কোন ধর্মের মানুষ এটা আমরা দেখি না। একটা ঘটনা শুধু আপনাদেরকে উদাহরণ দিব আমি। পঞ্চগড়ে একটা নৌকাডুবি হয়েছিল আপনাদের জাতির লোকদের, সেখানে 83 জন মানুষ নৌকাডুবিতে মারা গেছে। আমি সেই এলাকার আমাদের যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে ফোন দিয়ে বললাম, ফেসবুকে দেখতেছি, অনেক সময় ফেসবুকের সবকিছুতে আস্থা রাখা যায়, এরকম কিছু ঘটছে কিনা। ওরা বলে যে আমরাই তো জানি। আমি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে জানাবো। 1 ঘন্টা পরে তারা বললো যে ঘটনা সঠিক। আমি ওই অঞ্চলে কেন্দ্র থেকে যিনি দেখাশোনা করেন তাকে বললাম যে এরকম একটা ঘটনা আপনি জানেন কি? বলে না আমি জানি না। আমি বললাম যে আমি জেনেছি এটা সঠিক, সেখানে আমাদের যাওয়া প্রয়োজন কিনা। তিনি বললেন যে আমি কেবল আজকে আসলাম তো, 2 দিন পরে গেলে হয় কিনা, কোনো অসুবিধা নেই। আমি আমার পিএসকে বললাম যে 2টা টিকিট করা আগামীকালকে। আমি সৈয়দপুর হয়ে পঞ্চগড় বলছি। ওনাকে রাতের বেলা বললাম যে আপনি ক্লান্ত হয়ে এসেছেন, আপনার যাওয়া লাগবে না, ওখানে যারা আছে শুধু এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে বলবেন। উনি কি আমার বলার পরে আর বসে থাকতে পারে? উনিও গাড়ি উস্কা নিয়ে আমার সাথে দৌড় দিছে। আমরা গিয়েছি, গিয়ে তাদেরকে স্বর্গে পাঠাইতে পারি নাই পরিবারগুলাকে, কিন্তু গিয়ে বলেছি যে আমরা আপনাদের ভাই, আপনাদের এই বিপদে আমরা আছি, আপনাদের পাশে আছি। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। এটাতে তাদের ওই ক্ষতি পোষাবে না।
কিন্তু ভিতরের মধ্যে একটা আস্থা তৈরি হয় যে এই সমাজে কিছু মানুষ অন্তত এখনো বেঁচে আছে যে মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চায়। আমরা ওখানে দেখি নাই যে তারা কোন ধরনের মানুষ, আমরা দেখেছি তার মানুষ। এরকম অনেক ঘটনা আছে, আমি এগুলো বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না।